আপনি মনে হয় আমাকে মেনশন দিতে ভুলে গেছেন। এত এত মেসেজ থাকে, আমি আজকে রেখে দিব মিথিলা, সরি। ঠিক আছে, আমি ক্লাস শেষ করে আপনাদের এইচডব্লিউ দেখে দিব। আর কে কে জমা দিচ্ছেন আমাকে একটু কাইন্ডলি আবার একটু মেনশন দিবেন, ঠিক আছে? একটু কষ্ট করে, আমি অনেক মেসেজ ছিল তো খেয়াল করতে পারি নাই। ঠিক আছে স্যার, যেটা বলছিলাম স্যার, যে আপনাদের বইয়ে অনেকগুলা ম্যাথ দেওয়া আছে আর্থিক বিবরণীর। আমাদের এতগুলা ম্যাথের দরকার নেই। আমরা আর্থিক বিবরণীর ক্ষেত্রে আমি আপনাদেরকে বিশেষ কিছু কোশ্চেন দিব। যেমন আমি দেখা যাচ্ছে আপনাদেরকে 4টা বা 5টা কোশ্চেন দিব। ওই 5টা কোশ্চেনের ভেতরে আর্থিক বিবরণীর যত প্রবলেম আছে সব প্রবলেমের সলিউশন থাকবে, এবং সেটা সলিউশন আমি করে দিব। তার মানে হচ্ছে আপনার আর্থিক বিবরণী নিয়ে, এই অধ্যায় নিয়ে আপনার আর কোনো কনফিউশন থাকবে না, পুরো কনফিউশন গুলো আমি ক্লিয়ার করব। আজকের প্রবলেমে আজকের যে কোশ্চেনটা আমরা দিয়ে রাখছি, এই কোশ্চেনে আমরা প্রথমে বলছি মোট মুনাফা নির্ণয় করব, পরে গিয়ে নিট মুনাফা নির্ণয় করব, এরপরে আর্থিক অবস্থার বিবরণী আমরা তৈরি করব। এটা যদি করতে পারি, এই অধ্যায় করতে পারলে আমাদের দেখা যাবে কি 60%-এর বেশি জিনিস আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো চলেন আমরা দেরি করব না, আজকে অলরেডি আমাদের অনেকটা সময় পার হয়ে গেছে। আমরা হচ্ছে চেষ্টা করব কি এইখানে সরাসরি হচ্ছে আহ আমাদের কোশ্চেনের যে সলিউশন আছে সেই সলিউশনটা করার। ঠিক আছে স্যার, চলেন আমরা আজকের কোশ্চেনের সলিউশন করার চেষ্টা করি। আহ, আজকে অনেক প্রবলেম বুঝছেন, সমস্যা নাই, আমি আপনাদের সব প্রবলেম সলভ করে দিব। এক্সট্রা ক্লাস লাগলেও আমি সলভ করবো, সমস্যা নেই। আপনাদের দায়িত্ব আমি নিছি না, তার মানে আপনাদের পুরো দায়িত্ব আমার। ক্লাস কেমনে শেষ করব, টপিকস কেমনে শেষ করব, পুরো দায়িত্ব আমার। এটা আপনাদের চিন্তার কোনো দরকার নেই। ওকে চলেন আজকের ম্যাথ শেষ করি। আহ এখন শুনতে পাচ্ছেন তো? এখন কারোর সমস্যা হওয়ার কথা না। দেখেন এইখানে ম্যাথে কি দেওয়া আছে, মিথিলা বাড়ির কাজ, কালকে ইংরেজি পরীক্ষা স্যার। আচ্ছা, আপনি তাহলে ইংরেজি ইংরেজি পড়বেন, এই 1 ঘন্টা নাকি ক্লাস করবেন? কালকে যদি ইংরেজি পরীক্ষা হয় তাহলে আপনি রেকর্ডিংটা পরে দেখে নিন। আর যদি রেকর্ডিং দেখার পরেও প্রবলেম থাকে তাহলে আপনি একটা কাজ করবেন, আমাকে ডিরেক্ট মেসেজ দিবেন, স্যার আমার প্রবলেম আছে, আমি আবার এক্সট্রা আলাদা জুমে আপনাকে বুঝাই দিব। ঠিক আছে, আপনি তাহলে হচ্ছে ইংরেজি পড়তে থাকেন। আচ্ছা, বাকি যারা আছেন চলেন আমরা হচ্ছে প্রবলেম গুলো সলভ করি। প্রবলেমটা আমাদের সলভ করা খুব জরুরি। ওকে, চলেন চলেন। আজকে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে আমাদের। আচ্ছা, সবার আগে চলেন আমরা হচ্ছে ম্যাথটা দেখি। ম্যাথের যে অংশটা আমাদের ছিল সেটা হচ্ছে এই অংশটা। এই অংশের ভেতরে আমরা কি কি দেখছিলাম স্যার? এই অংশের ভেতরে আমরা দেখছিলাম যে হচ্ছে আমাদের প্রথমে বলা হয়েছে মোট মুনাফা নির্ণয় করতে। মোট মুনাফার সূত্র কি ছিল মনে আছে? মোট মুনাফার সূত্র ছিল হচ্ছে আমাদের, মোট মুনাফার সূত্র কি ছিল স্যার? মোট মুনাফা সমান ছিল নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, রাইট? কারোর কোনো প্রবলেম হলে আমাকে বলেন যে বুঝতেছেন না বা এরকম সমস্যা। আপনাদের যদি এই ক্লাসে প্রবলেমও হয় আমি পরবর্তীতে আবার বোর্ডে এই জিনিসটা সলভ করে দিব, সমস্যা নেই। নিট বিক্রয় মাইনাস হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, এটা হচ্ছে আমাদের মোট মুনাফা। তো এখন যদি আমরা ছকের মাধ্যমে এই জিনিসটাকে দেখি তাহলে হচ্ছে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখন চলেন আমাদের হচ্ছে তাহলে প্রথমত কি করব আমরা, ছক টানবো। এখানে কি হবে স্যার? বিবরণ, টাকা, 3টে টাকার ঘর হবে, তাই তো? আর উপরে কি লিখবো আমরা? এখানে কি লিখবো? কোন কোম্পানি ছিল আমাদের? কোম্পানির নাম ছিল রাকিব অ্যান্ড রনি ট্রেডার্স। তাহলে আমরা হচ্ছে এখন ওইখানে কি করব, রাকিব অ্যান্ড রনি ট্রেডার্স লিখবো। স্যার আবার একটু প্রবলেম হয়েছিল আজকে, প্রচুর নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছে, প্লাস টেকনিক্যাল কিছু প্রবলেম দিচ্ছে আমাদের অফিসের এরিয়াতে, এই জন্য হচ্ছে প্রবলেম। আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, প্রয়োজনে আপনাদের ক্লাসটা আমি যে কোনো ভাবে রিকভার দিয়ে নিব, সমস্যা নেই। ঠিক আছে সামিরা,
আসলে আমাদের যে এলাকায় অফিসটা, ওই অফিসের এলাকাতে একটু টেকনিক্যাল প্রবলেম চলতেছে, নেটওয়ার্ক প্লাস ইলেকট্রিসিটি সবকিছুর। এখন এটা গভর্নমেন্ট ইস্যু, তো আমাদের তো অনেকেরই হাতে নাই, এই জন্য। ঠিক আছে স্যার, আমরা হচ্ছে আহ তাহলে মোট মুনাফাটা নির্ণয় করে ফেলি। দেখি হচ্ছে আমাদের মোট মুনাফায় আমরা কিভাবে হয়। আচ্ছা, চলেন। মোট মুনাফা আমরা হচ্ছে আজকে ছকটা খুব বেশি করে টানবো না, এটা আমরা ক্লাসের দিন দেখবো। আজকে শুধুমাত্র আমরা এখানে দেখবো যে কিভাবে আমরা আমাদের ম্যাথটাকে সলভ করি। তাহলে এখানে কি হবে? বিবরণ, টাকা, টাকা, আর এখানেও টাকা। আপনারা দেখতে পাচ্ছেন প্রবলেম হচ্ছে কারো? জাস্ট আমরা যতটুকু আগানো যায় ততটুকু আগাবো, বাকিটা আপনাদেরকে রিকভার দেওয়ার দায়িত্ব আমার। আর এটা অথরিটিও আপনাদের রিকভার দিয়ে দিবে, কারণ এটা টেকনিক্যাল প্রবলেম। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? সামিরা, মিথিলা, একটু আমাকে আজকে একটু বেশি রেসপন্স করবেন। আমি বুঝতেছি না আসলে আপনারা দেখতে পাচ্ছেন কিনা বা কোনো প্রবলেম ফেস করতেছেন কিনা, একটু কাইন্ডলি জানাবেন। একটু জানান আমাকে। ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ। চলেন আমরা একটু কোশ্চেনটাতে দেখি। কোশ্চেনের অংশটাতে কি আছে স্যার? কোশ্চেনের অংশটাতে আমাদের যেহেতু প্রথমে নিট বিক্রয় লাগবে, তাহলে দেখেন বিক্রয় কত টাকা আছে। বিক্রয় আছে 12,000 টাকা। যেটা লাগবে সেই অংশটুকুই দেখবেন। বিক্রয় আছে কত টাকা? বিক্রয় আছে হচ্ছে আমাদের 12,000 টাকা। তাহলে আবার চলেন এখানে আমরা সবার আগে লিখবো বিক্রয়। বিক্রয় হচ্ছে 12,000 টাকা। তাহলে বিক্রয় 12,000, এটা লিখলাম মিডিলের ঘরে। এখন আমাদের কাজ কি? আমাদের আবার কোশ্চেনে ফিরে যাইতে হবে। কোশ্চেনে গিয়ে দেখতে হবে যে এখানে বিক্রয় রিলেটেড কি কি আছে। দেখেন তো বিক্রয়ের সাথে সম্পর্কিত কি কি আছে। আগে দেখেন আপনার সমন্বয়ে বিক্রয়ের সাথে সম্পৃক্ত কিছু আছে কিনা। দেখেন 5 নম্বর সমন্বয়ে একটা জিনিস বলা হয়েছে, পণ্য বাকিতে বিক্রয় করা হয়েছে 35,000 টাকা। তার মানে এটা হচ্ছে অলিখিত বিক্রয়। অলিখিত বিক্রয় কি হয় স্যার? বিক্রয়ের সাথে যুক্ত হয়, অর্থাৎ যোগ হয়। এটা তো আমরা আমাদের হ্যাক্সে দিয়ে দিয়েছিলাম, আর লেকচার শিটেও পাবেন। তাহলে এই অংশটা আমাদের এখন কি হবে? অলিখিত বিক্রয়, এটা আমাদের অংশের সাথে যোগ হবে। যোগ অলিখিত বিক্রয় কত টাকা? ওইখানে আমরা দেখলাম 35,000 টাকা। তাহলে এর সাথে যোগ করব কত? 35,000 টাকা। 12,000 আর 35,000 যোগ করলে কত হয়? 47,000। সরি, এখানে লেখা যাবে না কিন্তু এখন, কারণ হচ্ছে এখন এর সাথে কিছু আছে কিনা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, এরপরে আসেন। আজকে আপনারা অনেক কিছু ফেস করতেছেন আমি জানি, এটার জন্য আমি আবারও দুঃখিত। আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের আর কিছু নাই, সমন্বয় আর বিক্রয় সংক্রান্ত কিছু নাই। তাহলে এখন চলেন এই ম্যাথটার ভেতরে আমরা দেখি যে হচ্ছে ম্যাথের ভেতরে, অর্থাৎ রেয়ামিলের ভেতরে বিক্রয় সংক্রান্ত আর কিছু আছে কিনা। প্রথমে বলছে মূলধনে উত্তোলন, এটা তো আসবে না। ক্রয় ও বিক্রয়, আমরা বিক্রয় বসায় ফেলছি। বেতন 2-3, এটা আমাদের এখন দরকার নাই। মজুরি, বিজ্ঞাপন, এগুলোর দরকার নাই। আমদানি শুল্ক 15 দেওয়া, এগুলো আমাদের দরকার নাই। বহি পরিবহন, এটার সাথে সম্পর্কিত না। দেখেন দেওয়া আছে ফেরত। ফেরত হচ্ছে এক সাইডে 250 টাকা আর এক সাইডে 380 টাকা। আপনারা একটু কমেন্ট করে জানান তো বিক্রয় ফেরত তাহলে কত টাকা? বিক্রয়ের যে ফেরত এটা কত টাকা? 250 টাকা না 380 টাকা? জানান তো, আপনারা তো রেয়ামিলে শিখে আসছেন। এখন বলেন, বিক্রয় ফেরত আপনাদের 250 না 380? সবাই কমেন্ট করেন দ্রুত, তাহলে আমি বুঝবো যে আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা। বিক্রয় ফেরত যোগ হবে না বিয়োগ হবে? আর আগে বলেন যে বিক্রয় ফেরত কোনটা, 250 না 380 টাকা? দেখি কে কে বলতে পারেন। আমরা জানি কি মাইনাস বিক্রয় ফেরত কত টাকা? দেখি কে বলছেন। 380। ওকে, দাঁড়ান দেখতেছি। এখন বিষয়টা হচ্ছে, দেখেন বিক্রয় থাকে কোন সাইডে স্যার? বিক্রয় থাকে ক্রেডিটে, আর বিক্রয়ের ফেরত থাকে ডেবিটে। বিক্রয় যেহেতু থাকে ক্রেডিটে, তাহলে বিক্রয় ফেরত থাকবে কোন সাইডে? ডেবিটে। তাহলে
250 টাকা হচ্ছে বিক্রয় ফেরত, এটা মাথায় রাখবেন। বিক্রয় যে সাইডে থাকে বিক্রয় ফেরত থাকে উল্টা সাইডে, ক্রয় যে সাইডে থাকে ক্রয় ফেরত থাকে উল্টা সাইডে। তাহলে হচ্ছে আমাদের কি হবে, 250 টাকা, এটা আমাদের কি, বিক্রয় ফেরত। তাহলে 250 টাকা মাইনাস করেন, 47,000 টাকা থেকে 250 টাকা মাইনাস করলে কত হয়, 46,750 টাকা। লেখা খুবই বাজে হচ্ছে আমি জানি, এখানে আমারও কন্ট্রোল নাই। তো 46,750 টাকা, এটা হচ্ছে আমাদের নর্মাল যে জিনিসটা আমরা পাইলাম সেটা। অর্থাৎ এই অংশটা আমাদের কি বলেন তো, এটাকে আমরা বলতেছি নেট বিক্রয়। তাহলে নেট বিক্রয় কত পাইলাম, 46,750 টাকা। আপনারা কিন্তু আমাকে বলবেন, যেহেতু আজকে আমার প্রবলেম হচ্ছে, আপনারা কিন্তু আমাকে বলবেন যে স্যার 46,750 পাইলাম। ঠিক আছে, ওকে। এরপরে কি করতে হয় স্যার, এরপরে আমাদের কাজ কি ছিল, সেকেন্ড হাফে নিট বিক্রয় বের করে ফেললাম, এর থেকে কি হবে, মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এখন কি করব, আমরা মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় করব। এখন আসেন, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়ের ভেতরে সবার আগে কি আসে স্যার, প্রারম্ভিক মজুত পণ্য। তাহলে আমরা প্রারম্ভিক মজুত পণ্য লিখি, প্রারম্ভিক মজুত। এখন দেখেন তো প্রারম্ভিক মজুত কত টাকা আছে স্যার কোশ্চেনে, প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে আমাদের 11,000 টাকা। এর টাকাটা সবসময় মিডিলের ঘরে বসবে, এটা মাথায় রাখবেন। প্রারম্ভিক মজুত পণ্যের টাকা কোথায় বসবে, মাঝের ঘরে। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে 11,000 টাকা। এরপরে আসবে নিট বিক্রয়, ওই সরি নিট ক্রয়। তাহলে ক্রয়টাকে আগে লেখেন, আগে দেখেন ক্রয় কত আছে, নিট ক্রয় বের করতে গেলে কি করতে হয়। তাহলে আগে দেখেন ক্রয় কত আছে, ক্রয় আছে 7,000 টাকা। তাহলে লেখেন এখানে ক্রয় 7,000, যার সাথে সমন্বয় থাকবে তাকে প্রথম ঘরে বসাবেন। এখন ক্রয়ের সাথে আর কি কি আছে দেখেন তো, ক্রয়ের সাথে আবার আমরা দেখতে পাচ্ছি, আগে দেখবেন সমন্বয়ে কি আছে। সমন্বয়ে দেখেন 4 নম্বরে বলা হয়েছে পণ্য ক্রয় করা হয়েছে 13,000 টাকা, যা অন্তর্ভুক্ত হয়নি। অর্থাৎ এটা কি, এটা হচ্ছে অলিখিত ক্রয়। তাহলে অলিখিত ক্রয় কি হয়, যোগ হয়, যোগ অলিখিত ক্রয়। কত টাকা ছিল, 13,000 টাকা, যোগ করলাম আমরা। তাহলে আমরা পাইলাম 20,000 টাকা। ওকে, আচ্ছা আমরা পাইলাম তাহলে 20,000 টাকা। এখন যেহেতু এখানে আমরা 20,000 পাইলাম, এরপরে দেখেন আমাদের ক্রয়ের সাথে আর কি কি আছে। আমাদের এখানে ক্রয়ের সাথে আরো একটা সমন্বয় আছে, দেখেন সমন্বয়ের ভেতরে বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ করলে কি হয়, গতদিনে আমি বলছিলাম ক্লাসে, আমি আগেই কিন্তু এগুলার সব সামারি নিয়ে ফেলছি। বিনামূল্যে পণ্য বিতরণ করলে এটা ক্রয় থেকে মাইনাস হয়। তাহলে পণ্য বিতরণ লিখলেই হবে শুধু, মাইনাস পণ্য বিতরণ। মাইনাস পণ্য বিতরণ কত টাকা, 1100 টাকা। তাহলে 1100 টাকা মাইনাস করেন। 20,000 টাকা থেকে 1100 টাকা যদি আমি মাইনাস করি, তাহলে কি হবে, 20,000 টাকা থেকে 1100 টাকা মাইনাস করলে 18,900 টাকা। দেখেন তো ক্রয়ের সাথে আর কোনো কিছু আছে কিনা। ক্রয়ের সাথে দেখেন আরো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, ক্রয়ের সাথে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখানে সমন্বয় আর কিন্তু কিছু নাই। কিন্তু এইখানে দেখেন ফেরত আছে, ফেরত আছে না, কত ফেরত হচ্ছে 380 টাকা। কারণ আমরা জানি কি ক্রয় সাধারণত ডেবিট হয়, তাহলে ক্রয়ের ফেরত হবে ক্রেডিট সাইডে। তাহলে 380 টাকা মাইনাস ক্রয় ফেরত, 380 টাকা মাইনাস করলে কত হয়, 18,900 থেকে 380 টাকা মাইনাস করলে হয় আপনার হচ্ছে 18,520 টাকা। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু বলেন তো, কারোর কোনো প্রবলেম আছে কিনা এই পর্যন্ত। লেখা খুব বাজে হচ্ছে আমি জানি, খুবই বাজে হচ্ছে, কিছুই করার নাই আমার এখানে। আপনাদেরকে তো আমি বলছি প্রবলেম হইলে আপনাদেরকে আমি পরে এই ক্লাসটা এক্সট্রা আবার দিব, কোনো প্রবলেম নেই। কিন্তু যেহেতু টেকনিক্যাল প্রবলেম, আমাদের হাতে কিছু করার নাই এই ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা একটু বলেন,
যে হচ্ছে এই পর্যন্ত বুঝছেন কিনা। মিথিলা, সামিরা, আপনারা একটু আজকে রেসপন্স বেশি করেন স্যার, কারণ আমি নিজেই বুঝতেছি না যে আপনারা আমার কথা বুঝতেছেন কিনা। একটু বলেন তো বুঝছেন কিনা। আছেন আপনারা? ওকে সামিরা। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরের অংশে যদি আমরা যাই, এটা গেল হচ্ছে আমাদের ক্রয়, প্রারম্ভিক মজুদের সাথে আমরা ক্রয় বের করলাম। এরপরে কি কি আসে আমরা জানি। এরপরে দেখছেন কি অবস্থা হচ্ছে আজকে আমারও। আচ্ছা, এরপরে আমাদের কি যোগ হয় স্যার এর সাথে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মিথিলা হচ্ছে, তাহলে ও এক্সাম নিয়ে থাকুক, সমস্যা নেই। আচ্ছা, ও হচ্ছে রেকর্ডিং দেখে নিবে। এরপরে আমাদের তাহলে প্রারম্ভিক মজুদ গেল, নিট ক্রয় গেল। এরপরে কি যোগ হয় স্যার? এরপরে সাধারণত আমরা যোগ করি কয়েকটা জিনিস। এরপরে আমরা যেটাকে নিয়ে আসি সেটা হচ্ছে মজুরি। দেখেন তো আমাদের মজুরি আছে কিনা। আমাদের ম্যাথে দেখেন মজুরি আছে, বেতন কিন্তু এখানে বসে না, আমরা কিন্তু সূত্র আগে দিয়ে রাখছি। মজুরি এইখানে বসে, অর্থাৎ মজুরি হচ্ছে প্রত্যক্ষ খরচ। মজুরি কত টাকা? 15,000 টাকা। দেখেন তো মজুরির সাথে সমন্বয় আছে কিনা। এই যে দেখেন 2 নাম্বার সমন্বয়টা আছে মজুরির সাথে। তাহলে আগে আমরা মজুরিটা লিখে নিই। মজুরি কত টাকা? দেখছেন বারবার যাইতে হচ্ছে আমার। মজুরি হচ্ছে 15,000 টাকা। আপনাদের মতো আমিও প্রবলেম ফেস করতেছি। 15,000 টাকা যেহেতু এর সমন্বয় আছে তাই প্রথম ঘরে লিখলাম। আর বকেয়া সবসময় কি হয় স্যার? বকেয়া গুলো সবসময় যুক্ত হবে, মানে যোগ হবে, আর অগ্রিমটা বিয়োগ হবে। তাহলে কি লিখবো আমরা? বকেয়া মজুরি। বকেয়া মজুরি কত টাকা দেখেন তো। বকেয়া মজুরি হচ্ছে আমাদের দেওয়া আছে 3,000 টাকা। তাহলে 3,000 যোগ করলাম, তাহলে মোট হলো আমাদের 18,000 টাকা। তাহলে মজুরি পাইলাম আমরা কত? 3,000। বকেয়া মজুরি 3,000 পাইলাম, টোটাল হলো 18,000। এরপরে আমাদের কি বসে স্যার? দেখেন এরপরে আছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন এখানে বসে না, বসে কি? আমদানি শুল্ক। আমদানি শুল্ক আমাদের প্রত্যক্ষ খরচ, তাই এখানে বসে। দেখেন এই আমদানি শুল্কের ওর পাশে ব্র্যাকেট দিয়ে লেখা আছে 15 মাস। আমরা সাধারণত বলছি রেয়া মিলে যারা আছে তারা একবার বসে, কিন্তু এই যারা ব্র্যাকেট দিয়ে বসে এরা হচ্ছে মুনাফিক, বুঝছেন? এরা রেয়া মিলে বসে আছে কিন্তু বসবে 2 বার। তো এরা হচ্ছে মুনাফিক, মুনাফিকের মতো আচরণ করে, অর্থাৎ একসাথে 2 রকম কাজ করে। এখন এই যে আমদানি শুল্ক 15 মাস দেওয়া আছে, সেটা আমরা কিভাবে সমাধান করতে পারি? চলেন এবার এটাকে সমাধান করে দেখি। তাহলে আগে লিখবো আমরা আমদানি শুল্ক। 15 মাসে যা থাকুক না কেন, যেটা রেয়া মিলে দেওয়া থাকবে সেটা ডিরেক্ট লিখে দিবেন আগে। আমদানি শুল্ক 15,000 টাকা, যেহেতু এর সাথে সমন্বয় আছে তাই প্রথম ঘরে লিখলাম। এখন আপনারা আমাকে বলেন তো, এখানে কি বলা হয়েছে? 15 মাস না? 15 মাস লেখা আছে, তার মানে এই 15,000 টাকা হচ্ছে 15 মাসের টাকা। আচ্ছা স্যার, আমরা হিসাব করি কয় মাসের? আমরা তো সাধারণত হিসাব করি 12 মাসের, তাই না? আমাদের কিন্তু আর্থিক বিবরণী তৈরি করতে হয় 12 মাসের। তাহলে এখানে দেওয়া আছে 15 মাস, তাহলে অগ্রিম দিয়ে রাখছি আমরা নাকি হচ্ছে বকেয়া দিয়ে রাখছি? অগ্রিম দিছি না, তাহলে আমরা হিসাব করি নর্মালি 12 মাসের, কিন্তু এখানে আছে 15 মাস, তার মানে আমরা 3 মাসের টাকা অগ্রিম দিছি। তাহলে আগে বের করেন তো 1 মাসের টাকা কত। 15 মাসে আপনি দিছেন, 15 মাসের জন্য দিছেন 15,000 টাকা, তাহলে 1 মাসের জন্য কত টাকা? 1,000 টাকা। তাহলে আপনার অগ্রিম কয় মাসের টাকা? 3 মাসের টাকা। তাহলে 3 মাসের অগ্রিম কত হয়? 3,000 টাকা। এটা কি আপনারা বুঝতে পারছেন? সবার কাছে ক্লিয়ার কিনা এটা আমাকে আগে জানান। তাহলে অগ্রিম শুল্ক 3,000 টাকা মাইনাস করলাম, তাহলে থাকে 12,000 টাকা। এটা সবাই বুঝছেন? কে কে বুঝছেন? আর কে কে বোঝেননি আমাকে আগে জানান। এটা বোঝেননি কে কে, আমি সেটা আগে জানতে চাই। এই টাইপসের ম্যাথ শুধুমাত্র পরীক্ষায় আসবে, এর বাইরে কোনো ম্যাথ পরীক্ষায় আসবে না। আসলে সেটার পুরো দায়িত্ব আমি নিলাম। আমি যা করাচ্ছি ক্লাসে তাই আসবে, টেস্ট প্রি টেস্ট ফাইনাল আপনি বোর্ড পরীক্ষা যেখানে যান না কেন এর বাইরে কোনো কোশ্চেন হবে না। বুঝছেন কে কে সে আমাকে জানান, আর বোঝেন নাই কে কে সেও বলেন।
স্যার বুঝছেন? মনোয়ার, ওকে, থ্যাংক ইউ। আপনারা যে বুঝছেন এটাই অনেক। দেখেন, এরকম ছোট ছোট জিনিস এখন আমি করাচ্ছি আপনাকে আমদানি শুল্ক দিয়ে ব্র্যাকেট দিলাম 15 মাস। আপনার তো এটা আসতে পারে বেতনের সময়, আপনার এটা আসতে পারে বিজ্ঞাপনের সময়। তার মানে আপনি তো প্রসেস সেম, বুঝে যাচ্ছেন যে এটা অগ্রিম না বকেয়া। তাহলে হচ্ছে আপনার ম্যাথ খুব সহজে আপনি সলভ করতে পারবেন। চলেন এরপরে, এইখানে সাধারণত আর কি বসে দেখেন। আমদানি শুল্কের পরে বহি পরিবহন, এটা মাথায় রাখবেন। শুধু পরিবহন থাকলে এখানে বসবে, বা ক্রয় পরিবহন থাকলে সেটাও এখানে বসবে, তবে বহি পরিবহন থাকলে সেটা এখানে বসবে না। কারণ হচ্ছে এটা আপনার জন্য প্রত্যক্ষ খরচ না। এবার আসেন তারপরেরটা, ফেরত। ফেরত আমরা অলরেডি বসায় ফেলছি, এটার নিয়ে আর কোনো লাভ লম্পঝম্প নাই। এখন আসেন জাহাজ ভাড়া। দেখেন, আগেরটায় আমদানি শুল্ক ছিল 15, জাহাজ ভাড়ার ভেতরে কত আছে? 9। আমরা নর্মালি হিসাব করি কয় মাসের? 12 মাসের। দেখেন জাহাজ ভাড়া 9 দেওয়া আছে আর টাকার ঘরে আছে 1800 টাকা, অর্থাৎ আপনি 9 মাসের টাকা দিছেন এবং মোট টাকা দিছেন 1800 টাকা। তাহলে এক মাসে কত টাকা বলেন তো? 9 মাসে যদি 1800 টাকা হয়, তাহলে এক মাসের টাকা 200 না? আপনি দেননি কয় মাসের টাকা স্যার? আমরা তো টোটালি 12 মাসের হিসাব করি, তাহলে আপনি 9 মাসের টাকা দিছেন, দেননি এখনো 3 মাসের টাকা। ক্লিয়ার তো? তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি চলেন একটু দেখি। তাহলে আমরা এটাকে এখন লিখতে পারি, জাহাজ ভাড়া আগে যা লেখা আছে সেটা লিখে নিব। 1800 টাকা যেহেতু সমন্বয় আছে তাই প্রথম ঘরে। কয় মাসের বকেয়া আছে? 3 মাসের টাকা বকেয়া আছে, কারণ ওখানে লেখা আছে 9। তার মানে 9 মাসের টাকা দেওয়া হয়েছে, 3 মাসের টাকা দেওয়া হয় নাই। তাহলে এবার লেখেন বকেয়া। বকেয়া জাহাজ ভাড়া বা শুধু ভাড়াও লিখতে পারেন আপনার পরীক্ষার সময় না থাকলে। তাহলে আমরা দেখছিলাম 9 মাসে দিই 1800 টাকা, তাহলে এক মাসে দিই কত? 1800-কে 9 দিয়ে ভাগ দিবেন, তাহলে কত হয়? প্রত্যেক মাসে আমরা দিই 200 টাকা করে। আমাদের বকেয়া আছে কয় মাসের? 3 মাসের। তাহলে এক মাসে যদি হয় 200 টাকা, 3 মাসে মোট কত টাকা হয়? 600 টাকা বাকি আছে। তাহলে মোট হলো 2400 টাকা। 1800 আর 600, 2400 টাকা। এটা হচ্ছে আমাদের সমন্বয়ের কাজ। এখন বলেন, এই সমন্বয় পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? এটাও বুঝছেন কিনা বলেন? অনেক কষ্ট করে আমরা পড়াটা করতেছি, আজকে টেকনিক্যাল অনেক প্রবলেমকে আমরা দূর করে দিলাম পায়ে ঠেলে দিয়ে আমরা দেখতেছি। এখন তারপর যদি আপনারা রেসপন্স না করেন যে হচ্ছে বুঝতেছেন কিনা, তাহলে তো এটা আমার জন্য কষ্টকর স্যার। আপনারা আমাকে কষ্ট দিতে চান? আপনারা তো সবাই আমার অনেক ফেভারিট। বলেন তো, সামিরা কই? বলেন, বুঝছেন? মনোয়ার, আজকে রাফিম আসে নাই? মিথিলা পড়তেছে না? চলেন আমরা সবাই মিলে মিথিলাকে একটু পড়ায় ডিস্টার্ব করে আসি। ওকে। বাকিরা কোথায়? ফাতেমা বুঝছেন? আচ্ছা, আপনারা সবাই হয়তো আছেন, তারপরে অনেকে রেসপন্স করতেছেন না। ম্যাথের এই অংশটুকু পর্যন্ত বুঝতে পারছেন তো আপনারা? এরপরে আসেন, এটা গেল আমাদের অংশ। এখন হচ্ছে আমরা দেখি যে আর কোন জিনিসটা এখানে বসে। এরপরে জাহাজ ভাড়া তো বসে গেল, ঋণের সুদ এখানে বসবে না। ঋণের সুদ হচ্ছে অপরিচালন ব্যয়। প্রারম্ভিক মজুত পণ্য, এটা তোমরা অলরেডি বসায় ফেলছি। ইজারা, এটাও এখানে বসবে না। ইজারা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে পরিচালন ব্যয়। ব্যাংক জমাতিরিক্ত এখানে বসবে না, এটা হচ্ছে আমাদের দায়, এখানে বসবে না। এখন দেখেন, তাহলে আমাদের আর এখানে বসার মতো কিছু নেই। তাহলে এখন আমাদের কাজ কি? ওপর থেকে যেগুলাকে আমরা লিখলাম, অর্থাৎ এর আগে যেগুলা যেগুলো আমরা লিখছি, যদি আমরা বলি সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, প্রারম্ভিক মজুত পণ্য থেকে শুরু করে একবারে হচ্ছে জাহাজ ভাড়া পর্যন্ত আমরা যা যা লিখলাম এইগুলাকে আগে যোগ করব। যোগ করে ফেলেন তো, দেখেন তো কত টাকা হয়। জাহাজ ভাড়া 11,000, এটাকে যদি আমরা যোগ করি কত হয়? 11,000, 18,520। এরপরে আমাদের কত টাকা আসে স্যার? 18,520, তারপরে 18,000 টাকা। এরপরে আমরা দেখতে পাচ্ছি 12,000 টাকা আছে আমাদের। এরপরে আছে হচ্ছে
2400 টাকা, তাই তো? 61,920 টাকা আসে হচ্ছে আমাদের টোটাল টাকা। এগুলো যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে আমাদের টোটাল টাকা দাঁড়ায় 61,920 টাকা। দাঁড়ান, এটা আমরা পরের পেজে লিখি। তাহলে আমাদের মোট টাকা আসলো 61,920 টাকা, রাইট? এর থেকে আমরা কি করব? মাইনাস সমাপনী মজুত পণ্য। এর থেকে আমরা সমাপনী মজুত পণ্যটা মাইনাস করব। আমরা হাজার হাজার ম্যাথ দেখবো না, যে ম্যাথ দেখবো সেটার মাধ্যমে পুরো চ্যাপ্টার আমরা কভার করে ছাড়বো, এটা হচ্ছে কথা। এখন দেখেন সমাপনী মজুত পণ্য কোথায় পাবেন? সমাপনী মজুত পণ্য অলওয়েজ পাবেন আপনি এই জায়গাটাতে। কোথায়? সমন্বয়ের শুরুতে অথবা সমন্বয়ের মধ্যে পাবেন। স্যারের যদি ওয়াইফের সাথে ঝগড়া হয় তাহলে দেখবেন ওইটা হচ্ছে সমন্বয়ের মাঝে দিয়ে দিয়েছে। ওইটা লেখা থাকবে বছর শেষে পণ্যের মূল্য অর্থাৎ সমাপনী মজুত পণ্য 15,000 টাকা, যার বাজার মূল্য 10,000 টাকা। এইখান থেকে যেটা কম টাকা সেটা আপনি নেবেন, বেশি টাকাটা নেওয়া যাবে না। বছর শেষে পণ্যের মূল্য 15,000 টাকা, যার বাজার মূল্য 10,000 টাকা। তাহলে যেটা কম অর্থাৎ কম আছে কোনটা? 10,000। তাহলে আমরা টাকা নিব কোনটা? 10,000 টাকারটা। ঠিক আছে? অর্থাৎ আপনার সমাপনী মজুত পণ্য দুইটা দেওয়া থাকবে, দুইটার মধ্যে যেটা কম টাকা আমরা সেটাকেই অ্যাকসেপ্ট করব। ওকে, তাহলে চলেন এখন হচ্ছে আমরা কি লিখবো এখানে? মাইনাস সমাপনী মজুত পণ্য কত টাকা স্যার? 10,000 টাকা। এই 10,000 টাকা কি থেকে মাইনাস করব? এর আগে আমরা যতটুকু অংশ যোগ করলাম ওইখান থেকে 10,000 টাকা মাইনাস করে দিব। তাহলে 61,920 টাকা ছিল, তাই তো? ওখান থেকে 10,000 যদি আমরা মাইনাস করি স্যার, তাহলে আমাদের হবে কত? 51,920 টাকা। কিছু মনে করেন না, বুঝছেন? ওই আপনারা যেরকম চোখে দেখতেছেন না, 9 এদিকে যায়, 2 ওইদিকে যায়, ও আমার কাছেও যাচ্ছে স্যার, কষ্ট পাবেন না। এখন এইটা কি বের হইলো? এই যে টাকাটা বের হলো 51,920 টাকা, এটাই হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। এটা কি আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে? তাহলে আমরা কি পাইলাম? এটা এটা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। এখন এই বিক্রিত পণ্যের ব্যয়টাকে কার থেকে মাইনাস করব স্যার? বিক্রিত পণ্যের ব্যয়টাকে আমরা মাইনাস করব ওই যে একদম শুরুতে আমাদের একজন ভাই ছিলেন নিট বিক্রয়, ওর থেকে মাইনাস করে দিব। তাহলে মাইনাস করেন, দেখেন তো নিট বিক্রয় কত টাকা ছিল? আমাদের নিট বিক্রয় ছিল 46,750 টাকা। 46,750 টাকা থেকে এটা মাইনাস করে দেন। 46,750 থেকে 51,920 টাকা মাইনাস করে দেন, তাহলে থাকে কত? 5,170 টাকা, তাই না? এটা কিন্তু মাইনাস ফিগারে থাকে, তাহলে এটা কি নিট লাভ, ওই মোট লাভ না মোট ক্ষতি বলেন তো? এটা তাহলে আমাদের মোট ক্ষতি। আমাদের এই প্রতিষ্ঠানে কোনো মোট লাভ হয় নাই, মোট ক্ষতি হয়ে গেছে। এখন এই পুরো ম্যাথটা বুঝতে পারছেন কে কে বলেন? পুরোটা বুঝছেন কে কে? স্যার বুঝছেন কে কে বলেন? আর প্রবলেম মনে হচ্ছে কার কার কাছে? কোন অংশের প্রবলেম মনে হচ্ছে সেটাও আমাকে বলেন। একটু কমেন্ট করেন। বুঝতে পারছেন স্যার? ওকে, থ্যাংক ইউ মনোয়ার। আপনারা নতুন জয়েন করছেন কে কে আমাদের সাথে বলেন তো? আজকে এত বেশি টেকনিক্যাল প্রবলেম ছিল, প্রত্যেকটা ক্লাসে, সব ক্লাসে টেকনিক্যাল প্রবলেম ফেস হচ্ছে। ওই এলাকায় নেটওয়ার্কের প্রবলেম তো, এই জন্য। আচ্ছা, মোট মুনাফা বের করা বুঝে গেছেন আপনারা? তাহলে এই রিলেটেড প্রবলেম আসলে আপনারা সলভ করতে পারবেন, আমি এতটুকু আশা করতেছি। এরপরে আমরা হচ্ছে পরিচালন মুনাফা বের করব। পরিচালন মুনাফা কি করে বের করে? মোট মুনাফা বা আমাদের তো মোট ক্ষতি হয়েছে, মোট ক্ষতি থেকে পরিচালন ব্যয় মাইনাস করলে কি বের হবে? যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের পরিচালন মুনাফা বা পরিচালন ক্ষতি। পরিচালন কোনো আয় নেই, এটা মাথায় রাখবেন, সাধারণত পরিচালন কোনো আয় নেই।
আমরা যদি মোট ক্ষতি থেকে বা মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়টাকে মাইনাস করি তাহলে হচ্ছে আমাদের যে অংশটা বের হবে সেটা হচ্ছে পরিচালন মুনাফা বা ক্ষতি। চলেন এখন আমরা পরিচালন মুনাফা বা ক্ষতি বের করি। আমাদের মোট ক্ষতি তো বের হয়েই গেছে। ওকে, তাহলে আমাদের ওইখানে মোট ক্ষতি ছিল, এখন আমরা ডিরেক্ট কিসে যাব? পরিচালন ব্যয় মাইনাস পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের ভেতরে কি কি আছে চলেন আগে কোশ্চেনে যাই। দেখেন, আপনারা যখন হাতে প্রশ্ন পাবেন তখন এইভাবে পড়বেন, আমি আপনাদেরকে একদম শুরু থেকে বলে দিই। যেভাবে পড়বেন এই জিনিসটা আজীবন মনে থাকবে, তাহলে আপনার কখনো আর্থিক বিবরণীতে আটকাবে না। মূলধন বসে কোথায়? মালিকানা সত্ত্বে। উত্তোলন বসে কোথায়? মালিকানা সত্ত্বে, কারণ এই জিনিসগুলোতে একবার করে বসবে। ক্রয় বসে কোথায়? মোট মুনাফা বা মোট ক্ষতিতে, আমরা যেখানে বসায় আসছি। বিক্রয় বসে মোট মুনাফা বা ক্ষতিতে। বেতন কোথায় বসে? বেতন জিনিসটা কি? বেতন হচ্ছে পরিচালন ব্যয়। বেতন কি স্যার? বেতন হচ্ছে পরিচালন ব্যয়। তাহলে বেতনটা এইখানে বসবে। তাহলে চলেন আমরা এখন বেতনটাকে বসাই। বেতনের সাথে দেখেন, ওর মনে হচ্ছে প্রেগনেন্ট, অর্থাৎ ওর পাশে আরেকটা জিনিস লেখা আছে 2/3। দেখেন এখানে টাকা দেওয়া আছে 20,000। তাহলে আগে যেহেতু বেতন 20,000 লেখা আছে, আর ওর পেট মোটা, এই একটা পেট মোটা মোটা অবস্থা, দ্যাট মিনস একটা একটা সমন্বয় আছে, আর এই সমন্বয়টা যেহেতু আছে তাই আমরা প্রথম ঘরে লিখবো বেতন 20,000 টাকা। এখানে একটু বলি, বেতন আপনার লেখা আছে 20,000, আর এর পাশে লেখা আছে 2/3, এটা লেখা আছে তাই না? তার মানে এই যে বেতনে 20,000 টাকা দেওয়া হয়েছে এটা হচ্ছে দুই ভাগ। কয় ভাগ? দুই ভাগ। ওপরের যে অংশটা থাকবে এটা হচ্ছে সেই কয় ভাগ টাকা দেওয়া হয়েছে, অর্থাৎ দুই ভাগ টাকা হচ্ছে 20,000। আপনার মোট ভাগ কত? মোট ভাগ হচ্ছে 3 ভাগ। মোট হচ্ছে 3 ভাগ, কিন্তু দিছেন কত? দুই ভাগ। দুই ভাগে মোট কত টাকা দিছেন? 20,000 টাকা দিছেন। তাহলে এক ভাগ কত এখনো বাকি আছে? কয় ভাগ? এক ভাগ বাকি আছে না? তাহলে 20,000-কে যদি আপনি 2 দিয়ে ভাগ দেন তাহলে এক ভাগের টাকা বের হবে না? এক ভাগের টাকা বের হলো 10,000। তাহলে আপনার তো এখনো এক ভাগ বাকি, তার মানে বকেয়া 10,000 টাকা। টোটাল হয় কত? 30,000। এটা বুঝছেন কে কে বলেন? আমার প্রত্যেকটা সমন্বয় বোঝা জরুরি। প্রত্যেকটা সমন্বয়, আপনার পুরো ম্যাথ বোঝার দরকার নাই। প্রত্যেকটা একটা সমন্বয় বুঝবেন, তার মানে আপনার পরীক্ষার সময় একটা সমন্বয়ের জন্য আপনি মার্কস পেয়ে যাবেন, কোনো প্রবলেম নাই। এখন বলেন এটা বুঝছেন কে কে? আর বোঝেননি কে কে সে আগে বলেন যে বোঝেননি। বোঝেন নাই কে বলেন? আর বুঝছেন কে? কোনো আর বুঝছেন? আপনারা একটু কমেন্ট করে জানান, নাহলে আমি বুঝবো কেমনে যে আসলে বুঝছেন কিনা। স্যার, কেউই নাই? বলবেন না কথা আমার সাথে রাগ করে? মনোয়ার, বাকি আর কে কে আছে? ইনান, এই সামিনা নেই আপনি? আচ্ছা, আপনারা সম্ভবত বুঝছেন কি বুঝেন নাই সেটাও আমি জানি না। আপনারা তো জানাবেন যে স্যার বুঝছেন বা বুঝেন কিনা, বাকিরা আছেন নাকি নাই ক্লাসে? আচ্ছা, এখন চলেন, এটা গেল আমাদের এই অংশ। আমরা পরের অংশটাতে যাই। বেতন গেল, মজুরি বকেয়া ছিল ওটা আমরা বসাইছিলাম, বিজ্ঞাপন। এখন বিজ্ঞাপন কিন্তু আমাদের পরিচালন ব্যয়, তাহলে বিজ্ঞাপন কি হবে? এইখানে বসবে। দেখেন তো বিজ্ঞাপনের সাথে কোনো সমন্বয় আছে কিনা। এই যে দেখেন 3 নম্বর সমন্বয়টা আছে, বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে যদি পণ্য বিতরণ করেন তার মানে হচ্ছে বিজ্ঞাপন বাড়ছে, বিজ্ঞাপনের সাথে এটা যোগ হবে। তাহলে আগে চলেন আমরা বিজ্ঞাপন লিখি 12,000 টাকা। আমাদের একটু আজান হবে বুঝছেন, আমরা ম্যাথ লিখতে থাকি, আপনারা হচ্ছে এটা দেখতে থাকেন। প্রবলেম থাকলে আমাকে বললেন, আমি একটু মিউট করে দিচ্ছি। আশা করি আপনাদের আহ বিজ্ঞাপন নিয়ে কারোর আর কোনো সমস্যা নাই। এরপরে আসেন আমদানি শুল্ক। আমদানি শুল্ক তো প্রবলেম আমরা অলরেডি সলভ করছি, এটা আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ে বসছিল।
এরপরে আমাদের পরিচালন ব্যয় আছে, দেখেন বহি পরিবহন। বহি পরিবহন তাহলে আমাদের জন্য কি? বহি পরিবহন হচ্ছে আমাদের জন্য একটা পরিচালন ব্যয়। তাহলে এটার সাথে দেখেন বেশিরভাগ জায়গায় সমন্বয় নাই, তাই এটাকে আমরা সরাসরি বসায় দিলাম। বহি পরিবহন কত টাকা ছিল? বহি পরিবহন ছিল 3000 টাকা, এটাকে জাস্ট আমরা লিখে দিলাম। এরপরে দেখেন তো আর কোনো পরিচালন ব্যয় আছে কিনা, আমরা একটা একটা করে পড়ে যাই, তাহলে চিনতে পারবো যে এটা পরিচালন না অপরিচালন ব্যয়। ফেরত, এটা তো বসেই গেছে আগে। জাহাজ ভাড়া, এটা আমরা জানি যে আমাদের প্রত্যক্ষ খরচে বসছিল। ঋণের সুদ, ঋণের সুদ হচ্ছে আমাদের জন্য কি? অপরিচালন ব্যয়। ঋণের সুদ হচ্ছে আমাদের জন্য অপরিচালন ব্যয়, এটা পরিচালন ব্যয় না, অপরিচালন ব্যয়। যে কোনো প্রকার সুদ, এটা হচ্ছে অপরিচালন ব্যয় অথবা অপরিচালন আয়। যদি সেটা ব্যয় হয়ে থাকে তাহলে সেটা অপরিচালন ব্যয়, আর যদি সেটা আয় হয়ে থাকে তাহলে যে কোনো প্রকারের সুদটা হচ্ছে আমাদের জন্য অপরিচালন আয়। প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য সাধারণত আমরা বিক্রিত পণ্যের ব্যয় বসাই, সেখানে বসায় আসছি। এবার দেখেন ইজারা 5, ইজারার পরে ব্র্যাকেট দিয়ে 5 লেখা আছে, তার মানে এটা 5 বছর, এটা মাথায় রাখবেন। এটা কিন্তু মাস না। ইজারার পরে যদি কোনো কিছু লেখা থাকে সেটা হচ্ছে বছর, কখনো মাস ধরবেন না। কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে লেখা থাকলে সেটা হচ্ছে মাস। তাহলে ইজারা হচ্ছে 5, তার মানে হচ্ছে 5 বছরের জন্য ইজারার টাকা দেওয়া হয়েছে। আমরা 5 বছরের টাকা নিব না, আমরা নিব শুধু 1 বছরের টাকা। সেটাই হচ্ছে আমাদের ইজারার অবলোপন। কিভাবে লিখবো চলেন একটু দেখি, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। লিখবেন ইজারার অবলোপন। কত টাকা ছিল? 4000। আমাদের টাকা ছিল হচ্ছে 4500। 5 বছরের জন্য টাকা দিচ্ছে 4500, তাহলে 1 বছরের টাকা কত বের হবে? 4500 5 দিয়ে ভাগ দিলে 1 বছরের টাকা বের হবে 900 টাকা। তাহলে ইজারের অবলম্বন হচ্ছে 1 বছরের টাকাটা 900 টাকা। এটা হচ্ছে আমাদের জন্য পরিচালন ব্যয়। এরপরে দেখেন হচ্ছে আমাদের ব্যাংক জমাতিরিক্ত, যেটা হচ্ছে আমাদের জন্য দায়। এটা এখানে বসবে না। তাহলে আমরা পরিচালন ব্যয় পেয়ে গেলাম। এখন তাহলে এগুলাকে জাস্ট সবগুলাকে যোগ করে দিব। দেখেন যোগ করলে কত হয়, যোগ করেন। যোগ করলে আমরা পাইলাম হচ্ছে 30,000 টাকা যোগ 13,100 টাকা যোগ 3,000 যোগ 900, 47,000 টাকা হয়। কত টাকা হয়? 47,000 টাকা। তাহলে এই 47,000 টাকার এখন কি করব? আগে যে আমাদের মোট ক্ষতি বের হয়েছিল ওখান থেকে মাইনাস করব। মোট ক্ষতি কত টাকা বের হয়েছিল স্যার? মোট ক্ষতি বের হয়েছিল 5,170 টাকা। 5,170 টাকা থেকে 47,000 টাকা মাইনাস করেন। ওটা কিন্তু আগেই মাইনাস ফিগারে ছিল। তার মানে 47,170 5,170 টাকা, টোটাল হয় 52,170 টাকা। কারোর যদি আমার সাথে কনফিউশন থেকে থাকে সে বললেন যে স্যার আমার সমস্যা হয়েছে। তাহলে আমাদের মোট ক্ষতি ছিল, টোটাল আমাদের ক্ষতি হলো কত? পরিচালন ক্ষতি হলো 51,000, সরি 52,170। 52,170 কেন হলো? আমাদের আগে অলরেডি ক্ষতি ছিল 5,170 টাকা, ওটা মোট ক্ষতি। এর সাথে আবার যদি পরিচালন ব্যয় যুক্ত হয়ে যায় 47,000 টাকা, তাহলে এটা হচ্ছে আমাদের পরিচালন ক্ষতি। এরপরে আমাদের পরিচালন ক্ষতির পরে হচ্ছে আমাদের কি যুক্ত হয়? অপরিচালন আয় যোগ হয়। দেখেন তো আমাদের ম্যাথে অপরিচালন আয় আছে কিনা, আমরা একবারও বলছি কিনা? নাই কিন্তু। যেহেতু আমাদের অপরিচালন আয় নেই, তাহলে তারপরের স্টেপ কি? অপরিচালন ব্যয় মাইনাস হয়। দেখেন তো আমাদের অপরিচালন ব্যয় আছে কিনা? একটাই আছে, সেটা হচ্ছে ঋণের সুদ। কত টাকা? 300 টাকা। ঋণের সুদ 300 টাকা, এটা আমাদের জন্য কি? অপরিচালন ব্যয়। তাহলে আমরা লিখবো কি? মাইনাস অপরিচালন ব্যয়, ঋণের সুদ। যেহেতু এটা আমাদের জন্য খরচ 300 টাকা, তাহলে ঋণের সুদ আমাদের জন্য কি? 300 টাকা, এটা হচ্ছে আমাদের জন্য খরচ, অপরিচালন ব্যয়। তাহলে
এটা এখানে বসে গেল। এই 52,170 টাকা কি হবে? মাইনাস ফিগারে থাকবে, কারণ ওটা ক্ষতি। আর 300 টাকা এটাও তো মাইনাস। তাহলে এখন কি হবে মোট? 52,470 টাকা। এটা হচ্ছে আমাদের নেট ক্ষতি দাঁড়ায় গেছে, কোম্পানির লাল বাতি জ্বলে গেছে, বুঝছেন? এই পর্যন্ত বুঝছেন কে কে, আর বোঝেন নাই কে কে একটু বলেন। আমাদের অলমোস্ট নিট ক্ষতি পর্যন্ত শেষ। বলেন কে কে বুঝছেন আর কে কে বোঝেন নাই। আমরা নেক্সট ক্লাসে অবশ্যই বোর্ডে করব, আর একটা ম্যাথ খুব সুন্দর মতো সলভ করব। বলেন কার কার প্রবলেম মনে হয়েছে, একটু আমাকে জাস্ট কমেন্ট করে জানান। বুঝছেন কে কে আর বোঝেন নাই কে কে। আপনারা আজকে অনেক টেকনিক্যাল প্রবলেমের মধ্যে দিয়ে ক্লাস করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আপনাদের যদি মনে হয় যে এই ক্লাসের আবার রিকভার দেওয়া দরকার, আপনারা জানাবেন আমাকে, আবার রিকভার দেওয়া হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ঠিক আছে স্যার, কারোর কোনো প্রবলেম আছে এই পর্যন্ত বলেন তো আমাকে। ওকে স্যার, থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করতেছি। পরের ক্লাসে আমরা আর্থিক বিবরণীটা করব। আমরা নিট ক্ষতি পর্যন্ত দেখলাম। আশা করি আপনারা একটা ভালো ধারণা পেয়ে গেছেন, তাই না, এই ম্যাথটা সম্পর্কে? আপনাদের এইচডব্লিউ হচ্ছে এই ম্যাথটাই আপনারা আমার অ্যান্সার না দেখে নিজে নিজে করার চেষ্টা করবেন। আমি চাই আমি যেটা দিলাম সেটা একবার প্র্যাকটিস করেন, দেখেন নিজে নিজে পারেন কিনা। কারণটা হচ্ছে আমি ক্লাসে যখন পড়াইছি তখন আপনার কাছে অনেক ইজি লাগছে, কিন্তু যখন আপনি নিজে একলা একলা করতে যাবেন এই জিনিসটা আপনার অনেক জায়গায় আটকায় যাবে, বুঝবেন না যে কেন এটা স্যার বলছিল, কেন ওটা বলছিল। সো আপনাদের কাজ কি হবে স্যার, আমি যে ম্যাথটা করাইলাম এই ম্যাথটাই আপনারা নিট ক্ষতি পর্যন্ত আগামী ক্লাসের আগে গ্রুপে সাবমিট করবেন। এক কথাই হচ্ছে শুক্রবারের বৃহস্পতিবারের মধ্যে আপনারা সাবমিট করবেন। আপনারা চাইলে শুক্রবারেও সাবমিট করতে পারেন, শুক্রবারের দিনও সাবমিট করে দিতে পারেন। আর এই অ্যাসাইনমেন্ট দেওয়া বাধ্যতামূলক আপনাদের জন্য, না হলে আপনাদের খাতায় আমি মার্কস কমায় দিব। পরীক্ষার খাতা দেখবো না, তখন মার্কস কমায় দিব, মাথায় রাখেন এটা। কারো কোনো কোশ্চেন আছে স্যার? না থাকলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করব। কোশ্চেন আছে? নাই? ঠিক আছে স্যার, সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম স্যার।